মনে হচ্ছে পুজো অফার যেরকম দেয় সেরকম খোলা অফার দেওয়া হয়েছে। এদের কাছ থেকে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি যত জানতে পারছি তত অবাক হয়ে যাচ্ছি। এদেরকে গিয়ে ওই গুঞ্জরা অফার দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো, ইসলাম ধর্ম গ্রহণ করো। ভাবুন এ কি ধরনের মানসিকতা। এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে ব্যবহার করতে হবে, আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্মসিদ্ধ কি ধর্মসিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে। কারণ না হলে এইভাবে যদি ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয় অত্যন্ত চিন্তা। কি করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন, সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন। বলছে পুলিশকে নাকি ওরা মানেই না। আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গাই বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না। আমি শুনে অবাক হয়ে গেলাম। মানে এদের উপর অত্যাচার তো হয়, ওই এলাকায় গেলে, যদি আমি একটু আউট অফ দ্য কনটেক্সট বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি, ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদীর সাদা বালি তুলে রাখা আছে, মালদাই লোকাল ভাষায় ধুস বলা হয়, ধুস। তা সেইখানে পুলিশদেরকে পয়সা, হিন্দু হলে পয়সা দিয়ে ব্যবসা করতে হয় 2 নম্বর, মুসলিম হলে পয়সাও দেয় না, পুলিশকে ধমকায়। এই হচ্ছে পুলিশের স্থিতি। হিন্দু হলে ওই বেআইনি ব্যবসা আপনাকে পয়সা দিয়ে, পুলিশকে পয়সা দিয়ে করতে হবে, আর মুসলিম হলে ধমক দিয়ে করতে হবে। বেআইনি ব্যবসাই হবে, ধমক দিয়ে পয়সা দিতে হবে। এই পরিস্থিতি তৈরি হয়ে আছে। সেখানে বাড়ি ভাঙা হয়েছে, বেদ বোনার একটা বাড়িও আস্ত নেই, গরু ছাগল খুলে নিয়ে সব চলে গেছে। তারও আলমারিতে গরিব মানুষ বিড়ি বেঁধে কেউ 50,000 টাকা, কেউ পরিযায়ী শ্রমিক হয়ে 1,20,000 টাকা নিজেদের শোকেজে রেখেছিল, সেটা পর্যন্ত ভেঙে লুট করে নিয়ে গেছে এই হুলিগানসরা। আমরা 5টা দাবি মোটামুটি রেখেছি। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে বিএসএফ ক্যাম্প। এনারা বলেছেন বিএসএফ ক্যাম্প সবার আগে স্থায়ীভাবে সেখানে রাখতে হবে, কারণ পুলিশকে এই গুন্সরা, এই মুসলিম গুন্সরা ভয় পায় না। পুলিশকে মাঝে মাঝে মারে, বলছে পিটিয়েছে, মেজবাবু না বড়বাবুকে কাউকে পিটিয়েছে। ওই জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এনারা। চাল যে বাড়িতে ছিল, যেটা খেতে না পারে, রান্না করতে না পারে, সমস্ত চাল নিয়ে মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা তার সাথে সাথে বিএসএফ ক্যাম্পের সাথে সাথে এই বাড়িগুলো যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, আমরা সেই বাড়িগুলো এবং দোকানগুলো আবার তৈরি করে দেওয়ার কথা বলেছি। আমরা 5 লাখ টাকা করে পরিবার কিছু কম্পেনসেশন দেওয়ার কথা বলেছি এই হিন্দু পরিবারগুলো। প্রত্যেক ফ্যামিলিতে একটি করে পার্মানেন্ট গভর্নমেন্ট জব দেওয়ার আমরা দাবি জানিয়েছি, এবং যারা দোষী তাদেরকে আইনের সামনে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলেছি। আজকে অবাক লাগছে, 2 জন মানুষ, জলজ্যান্ত মানুষ, তারা খুন হয়ে গেল, হরগোবিন্দ দাস আর চন্দন দাস। কেন খুন হলেন? প্রথমে চোপানো হলো কারণ তারা হিন্দু, তারা সিপিএম করতেন, বিজেপি করতেন না, কিন্তু ছেড়ে দেওয়া হয়নি, সেকুলার পার্টি করতেন। চোপানো হলো, তারপরে অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হলো না। যখন জেলা প্রশাসন থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল যে যাতে হসপিটালে করে মারা হতে পারে, যে ভয়ঙ্কর দৃশ্য, ভিডিওটা আমার কাছে আছে, আমি বের করে দেখাতে বলবো একবার, আমাকে দিন, আমি দেখাচ্ছি। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই ধরনের মধ্যযুগীয় বর্বরচিত আচরণ, এবং পুলিশ 2 জনকে নাকি গ্রেপ্তার করেছে। আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি, ফাঁসি। এই পরিস্থিতি দেখুন, চন্দন দাস আর তার বাবা হরগোবিন্দ দাস কি অবস্থায় পড়েছিল ভাবুন। মুখ্যমন্ত্রী এই রাজ্যকে কোন জায়গায় পৌঁছে নিয়ে যাচ্ছে। এ তো মধ্যযুগে যখন বাবর আকবর এসেছিল তখনও তো এই ধরনের ঘটনা ঘটত। এখন সেই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের ভাবতে অবাক লাগে যে ধর্মীয় কারণে কোনো একজন মানুষ এইভাবে খুন হতে পারে, এটা আমরা ভাবতে পারি। এবং ভয়ে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো ক্ষৌরকার, কোনো পুরোহিত পৌঁছতে পারেনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন
তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা ময়দানে একটা মিটিং করেছেন। দুধেল গায়েরাও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে, কারণ সেখানে চেয়ার ফাঁকা ছিল। এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, আমরা এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই। ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে, কোর্টে লড়ছে। আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম। আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন, তাপস রায় থেকে শুরু করে অমগ্ন ঘোষ, রূপা গাঙ্গুলি, আমাদের তাপস মিত্র, আমাদের এমএলএ পবন সিং, মালতী রাভা রায় এবং বিশাল লামা, এই তিনজন এমএলএ, এবং আমাদের এই যে রিফিউজি ক্যাম্প, হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল, সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল, সেই তিনজন এখানে উপস্থিত আছে। পরে ভিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয়, ছিনিয়ে নেয়। কোনো অসুবিধা নেই, ভিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক। কিন্তু বারবার ডিএম এসপি, মালদা ডিএম এসপি, তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে, বলছে আপনার বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িটা কোথায়? বাড়িটা তো ভাঙা হয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা ঠিক করে দিন। যাবেন এনারা, এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন। আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে, তো পুলিশ লিখুক, বিএসএফ থাকুক এখানে আগামী 1 মাস 2 মাস, এবং পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন। পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প এদের প্রথম দাবি। বলছেন ওটা না হলে আমরা ওখানে থাকতে পারবো না। প্রতিনিয়ত এদেরকে হিন্দু মহিলা হয়ে টোন্টিনের সম্মুখীন হতে হয়, প্রতিনিয়ত এদেরকে ধর্মান্তকরণের কথা শুনতে হয় যে আপনারা কনভার্ট হয়ে যান। এইটা চলতে পারে না এই পশ্চিমবঙ্গে। এটাকে সেকুলারিজম বলে? এই সেকুলারিজমের কথা ভারতবর্ষে আমরা কবে পড়েছি? মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই মহিলাদের কথা চিন্তা করতে পারছেন না? এদেরকে খোলা অফার দেওয়া হচ্ছে, তোমাদের স্বামীদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলে এসো, শাখা সিঁদুর ভেঙে ফেলো, সিঁদুর মুছে ফেলো। এটা চলতে পারে না। এই অরাজকতা বন্ধ হওয়ার টাইম এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সংবিধানের শপথ নিয়েছেন, আপনি কোনো ধর্মীয় গ্রন্থের শপথ নিয়ে এখানে বসেননি। অতএব আপনাকে সব ধর্মের মানুষের সাথে সমান ব্যবহার করতে হবে। যারা দুধ দেয় তাদের বেশি বেশি খাওয়াবেন, আর অন্যদেরকে এইভাবে আপনারা অত্যাচারিত করবেন, এটা চলতে পারে না। দুধ আপনি খাচ্ছেন, আপনি লাথি খান।